সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মোহনা টেলিভিশনের খেলাধুলা নিয়ে আমাদের বিশেষ আয়োজন ওরিয়েন্ট ফুড টাইম স্পোর্টস। পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছি আমি সাইফুল ইসলাম নয়ন। আমরা খেলাধুলার গবেষণা, উন্নয়ন, পরিকল্পনা ও বাস্তবায়ন নিয়ে কথা বলে থাকি কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি, ট্যুরিজম এন্ড স্পোর্টস নিয়ে। তারই ধারাবাহিকতায় আমরা যে আলোচনা করব বাংলাদেশের ক্রীড়াঙ্গনে বিভিন্ন বিষয় নিয়ে, বিশেষ করে বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে উন্নয়নের দিকে এগিয়ে নেওয়ার জন্য যারা ওতপ্রোতভাবে কাজ করছেন অত্যন্ত তিনজন প্রিয় মানুষকে আজ আমরা কাছে পেয়েছি। আমার সাথে আছেন যারা মাহবুবুজ্জামান, বর্তমান ভলিবল ফেডারেশন ভাইস প্রেসিডেন্ট এবং ভিক্টোরিয়া ক্লাবের সাবেক প্রেসিডেন্ট এবং একই সাথে ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থার ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছেন এবং আমরা যাকে একজন ক্রীড়াঙ্গনের সাদা মানুষ হিসেবে যাকে আমরা চিনি। আমার সাথে আছেন যারা মামুনুর রশিদ, সাবেক হকি অধিনায়ক এবং একই সাথে বাংলাদেশ হকি ফেডারেশন সম্মানিত সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। কেমন আছেন আপনি? জি, আমি ভালো, থ্যাংক ইউ। আমার সাথে আছেন যারা আলমগীর কবির, সহসভাপতি ঢাকা মেরিনার্স ইয়ংস ক্লাব এবং একই সাথে সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন বাংলাদেশ হকি ফেডারেশন। আমি প্রথমেই যাব মাহবুবুজ্জামান স্যারের কাছে। স্যার, দীর্ঘদিন ধরে বাংলাদেশের ক্রীড়াঙ্গনে আছেন, ক্রীড়াঙ্গন এবং মাহবুবুজ্জামান একই সাথে ওতপ্রোতভাবে জড়িত। তো বাংলাদেশের ক্রীড়াঙ্গন স্বাধীনতার পর যেভাবে ডেভেলপমেন্ট হওয়ার কথা ছিল, এখনো কিন্তু সেই ডেভেলপমেন্ট কিন্তু আমরা লক্ষ্য করছি না। ডেভেলপমেন্ট হয়েছে, বাট যেভাবে ডেভেলপমেন্ট হওয়ার কথা ছিল, আসলে কি ধরনের আমাদের ইনফ্রাস্ট্রাকচারগত কি ধরনের সমস্যা আছে, কেন পাচ্ছি না স্যার? অনেক সময় চিন্তা করি যে অস্ট্রেলিয়া একটা দেশ যেখানে 2 কোটি জনসংখ্যা, তাদের মধ্যে থেকে এত প্লেয়ার প্রত্যেকটা খেলার ইভেন্টই তারা আছে এবং ভালো ওয়ার্ল্ডে ভালো রেজাল্ট করে তারা। আমরা 16 কোটি জনসংখ্যা, আমরা প্লেয়ার সেইভাবে তুলনামূলকভাবে তার একটু অংশও আমরা তৈরি করতে পারছি না। শুধুমাত্র ক্রিকেট এইটা একটু এগিয়ে গেছে, তাও হতাশার মধ্যেই যেন চলে যাচ্ছে আর কি দিন দিন। সরকারের যতটুকু পৃষ্ঠপোষকতা করার দরকার সেই রকম পাচ্ছে। এই জন্য আমাদের দেশে খেলার মানটা দিনের দিন যেন নিচের দিকে যাচ্ছে। বিশেষ করে এই যে আমরা দাবি করি একটা কাবাডি খেলা আমাদের জাতীয় খেলা, কিন্তু আমাদের যেন জাতীয় বোধটা কোথায়? আমি উদাহরণ দিয়ে বলছি যে শাপলা ফুল জাতীয় ফুল, কিন্তু কাউকে বরণ করতে শাপলা ফুল থেকে দেখি না। আচ্ছা, ইলিশ জাতীয় মাছ, কোনো বিয়ে শাদীতে আপ্যায়ন করার জন্য ইলিশ মাছের কোনো কিছু আমরা আইটেম দেখি না। জাতীয় ফল হলো কাঁঠাল, মুড়ি দিয়ে কাঁঠাল দিয়েও কাউকে আপ্যায়ন করতে দেখি না। সবই জাতীয় আমাদের। ঠিক কাবাডিও ঠিকই এরকম জাতীয় খেলা, কিন্তু সেই যেন তলিয়ে পড়ে আছে। আমাদের ন্যাশনাল ফিলিংটা যেন কোথায় যেন চলে যাচ্ছে। আমরা আরো অনেক সুন্দর সুন্দর আপনার কথা শুনবো। আমি একটু মামুনুর রশিদের কাছে যাচ্ছি। মামুনুর রশিদ দীর্ঘদিন ধরে বাংলাদেশের হকির সাথে আছেন এবং বাংলাদেশের একজন সফল অধিনায়ক হিসেবে আমরা আপনাকে জানি আর কি। তো বর্তমানে বাংলাদেশের হকি কিন্তু দেখতে যে একটা ভালো ফুটবল ক্রিকেটের সাথে কিন্তু হকির একটা ভালো অবস্থান হচ্ছে কিন্তু দিন দিন কিন্তু, এবং সাম্প্রতিক কিন্তু আমরা কিন্তু ওমানকে হারিয়ে কিন্তু এশিয়া কাপ হকিতে কিন্তু চ্যাম্পিয়ন হয়েছে। কিন্তু সব মিলে হকির বর্তমান অবস্থান যদি আমাদেরকে একটু বলেন। আপনি ঠিকই বলেছেন যে হকির এখন একটু ভালো সময় যাচ্ছে। আমরা লাস্ট এশিয়ান গেমস কোয়ালিফাইং রাউন্ডে ঢাকাতে যেটা হয়েছে, আমরা অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছি। তো আমাদের লাস্ট আমরা 2013-তে যে এশিয়া কাপ হয়েছিল মালয়েশিয়াতে, সেখানে আমাদের রেজাল্ট খুবই খারাপ ছিল। তারপরে এই রেজাল্টটা একটা আমাদের জন্য চ্যালেঞ্জ ছিল যে টিমটাকে আবার কাম ব্যাক করা। আসলে বাংলাদেশের হকির ট্যালেন্ট সবসময় ছিল, আমাদের সাংগঠনিক দুর্বলতা কিংবা পৃষ্ঠপোষকতা কিংবা অবকাঠামোগত যে পৃষ্ঠপোষকতা বলেন, তাহলে তো হকিতে তো আমরা দেখছি যে প্রতিটি ইভেন্টই পৃষ্ঠপোষকদের মাধ্যমে হচ্ছে। হ্যাঁ হচ্ছে, এই পৃষ্ঠপোষকতা কিন্তু সেই ব্যাপকভাবে যদি আপনি যদি কোনো খেলাকে ডেভেলপমেন্টে একদম সাফল্যে চূড়ায় নিয়ে যেতে চান, সেটা কিন্তু একটা ডেভেলপমেন্ট প্রজেক্ট চালাতে হয়। আচ্ছা, সেই ডেভেলপমেন্ট প্রজেক্টে গেলে কিন্তু অনেক ফান্ড লাগে। আপনাকে এটা রুট লেভেলে যেতে হবে, স্কুল হকিতে যেতে হবে, যেটা আমরা শুরু করেছি একটা ব্যাংকের পৃষ্ঠপোষকতায়। সেটাকে 1 বছর চললে হবে না, এর জন্য অনেক টাকা। 5 বছর যদি কন্টিনিউয়াস এই প্রোগ্রামটা চালাতে পারেন, তাহলে দেশের একটা নাম্বার অফ প্লেয়ার ক্রিয়েট হবে। তো সেই জন্য হকির সম্ভাবনা সবসময় ছিল। সেই সম্ভাবনা বিভিন্ন কারণে আমরা কখনোই সেটাকে অ্যাডভান্স নিতে পারিনি। তো এখনো আছে। আমাদের আশা করছি যে এই সাফল্য যেটা হয়েছে ঢাকাতে, সেটা ভবিষ্যতেও কন্টিনিউ করবে। আমি আপনার কাছে আসবো। আমি একটু জনাব আলমগীর কবিরের কাছে যাচ্ছি। জনাব আলমগীর দীর্ঘদিন ধরে বাংলাদেশের ক্রীড়াঙ্গনে আছেন এবং মেরিনার্স ইয়ংস ক্লাবের আপনি জিএস হিসেবে দায়িত্ব পালন করেছেন, বর্তমান সহসভাপতি হিসেবে আপনি হকির সাথে সম্পৃক্ততা ছিলেন। সেক্ষেত্রে হচ্ছে শুনেছি হকি ফেডারেশন গঠনতন্ত্র নিয়েও কিন্তু ব্যক্তি বিশেষ সুবিধার্থে তৈরি করা হয়েছে এবং এখানে একটা গ্রুপিং এর গ্রুপের একটা হয়েছে, যেখানে হচ্ছে 2টা গ্রুপে বিভক্ত হয়ে গিয়েছিল। এটা আসলে থাকলে তো হকির ডেভেলপমেন্ট আসলে কখনোই সম্ভব না। আপনি যদি একটু বলেন আমাদেরকে। কি বলেছেন? বাংলাদেশ হকি ফেডারেশনের মেম্বার মামুন আছে আমার পাশে।
হকি ফেডারেশনে 2004-05 সালে যে গঠনতন্ত্র তৈরি করা হয়েছিল সেখানে অনেক ব্যত্যয় আছে। গঠনতন্ত্র কমিটি করা হয়েছিল, আমি লাস্ট কমিটির যে যাচাই বাছাই করার কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করি। করতে গিয়ে দেখি যে আসলে হকি ফেডারেশনের গঠনতন্ত্রে অনেকগুলো ত্রুটি রয়েছে। পাশাপাশি গঠনতন্ত্র যেমন আছে এবং আমাদের খেলা চলার বাইলজ আছে, সেই বাইলজের মধ্যেও আমরা অনেক সময় হকিকে চালাতে গিয়ে অনেক ব্যত্যয় ঘটানো হয়েছে। উদাহরণস্বরূপ বলি, এবছর 2014-তে যে হকি লিগ শেষ হলো, সেই লিগে যুগ্ম চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়েছে। এই যে যুগ্ম চ্যাম্পিয়ন ঘোষণা, লিগে কখনো যুগ্ম চ্যাম্পিয়ন ঘোষণা করা যায় না, একমাত্র টুর্নামেন্টই করা হয়। ফেডারেশনের গঠনতন্ত্র যেমন উপেক্ষা করা হচ্ছে, ফেডারেশনের বাইলজকে উপেক্ষা করা হচ্ছে বারবারই। এটা আমি অনেকবারই দেখেছি। আর যেহেতু এই বাইলজ নিয়ে কাজ করেছি, গঠনতন্ত্র নিয়ে কাজ করেছি, আমি মনে করি যে একটা ফেডারেশনের চালিকা শক্তি একটি গঠনতন্ত্র। এই গঠনতন্ত্রকে যদি কেউ উপেক্ষা করে, নিজের মতো ব্যবহার করে, তাহলে সেই ফেডারেশন তার গতি হারাবে, ফেডারেশন তার যোগ্যতা হারাবে, ফেডারেশনের মধ্যে বিশৃঙ্খলা। কিন্তু খাজা রহমতুল্লাহ তো যেটা হচ্ছে যে খুব ভালোভাবে তো দেখছি আমরা ফেডারেশন চালাচ্ছে আপনার, সেখানে তো তার তো দীর্ঘদিনের অভিজ্ঞতা, নিজে একজন খেলোয়াড় ছিলেন। আমি আসলে আমি ব্যক্তি খাজা রহমতুল্লাহর কথা বলবো না। এখানে ব্যাপার হচ্ছে সাংগঠনিক খাজা রহমতুল্লাহর সাথে দ্বন্দ্ব হচ্ছে ক্লাবগুলোর। আমি শুধু ঘটনাটা বলবো কি কারণে দুটা বিভক্ত হয়েছে। এই নির্বাচনকে ঘিরে অনেকেই সুবিধা নিতে চেয়েছে, অনেকে অসাংগঠনিক লোক সাংগঠনিক হতে চেয়েছে, আবার অনেকে অর্থের অপব্যয় করেছে, এরকম ঘটেছে, যেটা আমরা হকির লোক। আপনারা কি করছেন এখন এই মুহূর্তে যদি স্পেসিফিকলি বলেন, আপনারা কি ভূমিকা আছে কি, আপনারা কি ধরনের ভূমিকা পালন করছেন এটার জন্য? ম্যারিনার্স ক্লাব না, মানে পুরো হকি ফেডারেশনের জন্য, হকির জন্য আপনারা কি করছেন? আসলে হকিকে বাঁচানোর জন্য এবং আরো বেশি যে সমন্বয় করার দরকার ছিল, আমি মনে করি এই সমন্বয়টা হয়নি। সমন্বয়টা যদি হতো এবং এটা যদি গুরু দায়িত্ব নিয়ে কেউ দায়িত্ব পালন করতো, ক্লাবগুলোর সাথে সঠিকভাবে বসার ব্যবস্থা করতো, তাহলে কিন্তু আর হকিকে কিন্তু বাঁচিয়ে রাখছে ক্লাবগুলো। কারণ হকি প্লেয়ারদেরকে মূল টাকাটা অর্থগুলো দেয় কিন্তু ক্লাব। আজকে ক্লাবগুলো টাকা দেয় বলেই কিন্তু প্লেয়াররা গড়ে উঠছে। আজকে জাতীয় প্লেয়ার যারা আছে, মামুন আমার পাশে বসা আছে, আজকে মামুন আবনীতে খেলেছে, উষাতে খেলেছে। যদি মামুন আজকে সেই পৃষ্ঠপোষকতা বা সেই সুবিধাগুলো না পেত, হয়তো মামুনের মতো। আমি এগুলো নিয়ে আপনি কথা শুনবো। আমি একটু জনাব মাহবুবুজ্জামানের কাছে যাচ্ছি। জনাব মাহবুবুজ্জামান, আপনি দীর্ঘদিন ধরে একজন অর্গানাইজার হিসেবে কিন্তু সফল অর্গানাইজার এবং একই সাথে বাংলাদেশের সমাজ কল্যাণমূলক বিভিন্ন কাজের সাথে জড়িত আছে। আপনি সমাজ কল্যাণমূলক কি কি আর কাজ করছেন আর কি এর বাইরে? আর কি সমাজ কল্যাণমূলক তো অনেক কিছুতেই জড়িত আছি। স্কুল, আমাদেরকে একটু বলেন। স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, এমনকি ইব্রাহিম মেডিকেল কলেজেরও আমি গভর্নিং বডি মেম্বার ছিলাম 10-12 বছর যাবত। তো আবার ডায়াবেটিস এটা হলো এ ব্লেসিং ইন ডিসগাইজ হয়ে গেছে। অর্থাৎ আমি নিজে একজন ডায়াবেটিস রোগী 54 বছর যাবত। তো সেই রোগটাই মনে হয় আমাকে নিয়ে গেছে ডায়াবেটিক সমিতির ন্যাশনাল কাউন্সিল মেম্বার এবং পেশেন্ট ওয়েলফেয়ার কমিটির। আপনি একই সাথে তো মানে বিভিন্নভাবে যে কাজ করছেন, সেটা হচ্ছে যে খেলোয়াড়দের নিউট্রিশন বিষয়টা কথা হচ্ছে যে খেলোয়াড়দের প্রচুর নিউট্রিশন দরকার ভালো খেলার জন্য, যেটা হচ্ছে যে আমরা এখন কিন্তু অনেক সময় লক্ষ্য করি যে আমরা বিভিন্ন খেলোয়াড়দের কিন্তু নিউট্রিশনে কিন্তু ল্যাকিংস কিন্তু রয়েছে কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে। এটাকে কিভাবে ডেভেলপমেন্ট করা যেতে পারে? নিউট্রিশনের ব্যাপারটা হলো এটা ব্যক্তিগত। হয়তো তাকে উপদেশ দিলেন এইভাবে চলো, আর সে যদি সেইভাবে না চলে তাহলে সে নিজের পায়ে নিজে কোড়াল মারবে। সেটাকে মেনটেন করতে হলে তাদের উপরে যারা কর্মকর্তা তাদের লক্ষ্য রাখতে হবে যে আমার এই প্লেয়ারগুলোকে তৈরি করতে হবে, তাতে হকি হোক, ক্রিকেট হোক, ফুটবল হোক, যেখানে যেটি হোক না কেন, তাদের যারা কর্মকর্তা প্লেয়ারটা ঠিকভাবে চলছে কিনা, তারাতে তার নিউট্রিশনের জন্য যেভাবে খাওয়া দাওয়া দরকার ঠিক করছে কিনা। এখন রাত্রে যদি সে তার খাওয়া দাওয়া নিয়মের বাইরে কিছু খেয়ে ফেলে, তাহলে তার মানে সব কিছুই আর কি নিশ্চয়ই ব্যাপার নষ্ট হয়ে যাবে। তো এটা তাকে ওয়াচে রাখার দরকার। আচ্ছা 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 স্যার, স্পোর্টস ডেভেলপমেন্ট করার জন্য কিন্তু আসলে আমরা দেখছি ঢাকা কেন্দ্রিক কিন্তু অনেকগুলো মাঠ কিন্তু অলরেডি দখল হয়ে গিয়েছে। সিটি কর্পোরেশন যেগুলো এখনো কিন্তু সেভাবে টেক কেয়ার করছে না। আপনি কিন্তু স্পোর্টস ডেভেলপমেন্ট করার জন্য মাঠগুলো যদি আমাদের দখল হয়ে যায়, তাহলে কিন্তু খেলোয়াড়দের, আমাদের যারা নতুন প্রজন্ম আছে, তারা কিন্তু খেলাধুলা কিন্তু অতটা আগ্রহ হবে না। কিন্তু এইটার বিষয়ে আপনি কোনো ধরনের ভূমিকা পালন করছেন? এটা আগে আমরা স্কুল কলেজ থেকে পালিয়ে যেতাম, আইদার খেলা দেখতে যেতাম বা খেলতে যেতাম। আজকাল স্কুলের যে আঙ্গিনাও যেটুকু জায়গা ছিল সেগুলো বিল্ডিং হয়ে খালি ছাত্র ভর্তির হিড়িক পড়ে গেছে। আমি আনন্দের সঙ্গে বলছি যে একবার কিভাবে আমাকে জানি না নমিনেটেড চেয়ারম্যান করেছিল সিটি কর্পোরেশনে, ঢাকেশ্বরের উল্টো দিকে
একটা মাঠ যেটা ওরিয়েন্ট স্পোর্টিং ক্লাবের মাঠ বলে গণ্য, ওই সময়টা এটা পুকুর ছিল। আচ্ছা। সেই পুকুরটা সিটি কর্পোরেশনের ময়লা দিয়ে ভর্তি করে ওটাকে তারপরে বাউন্ডারি ওয়াল দিয়ে, অবশ্যই এখানে অবদান লোকাল লোকের এবং ক্লাবের অন্যান্য মেম্বারদেরও আছে, ওখানে এটা এখন ফুল ফ্লেজেড একটা খেলার মাঠ তৈরি করা হয়েছে এবং এটা চলছে। এখন আর কি আশা করছি মাঠটা দখল হওয়ার চান্স নাই, কিন্তু বিডিআরের যে দুর্ঘটনার ওইটার বিচারের জন্য লম্বা একটা শেড তৈরি করে মাঠটার অনেকটা অংশ দখল করা হয়েছে। কথা ছিল 6 মাসের জন্য। আচ্ছা। কিন্তু আজকে 6 বছর পার হলো, সরাবর কোনো নামগন্ধ দেখি না। জানি না আবার কোনো কোর্ট ওখানে বসানো হবে কি। আচ্ছা আচ্ছা, খেলার মাঠগুলো যেন দখল হয়ে না যায় সেদিকে আমাদের টেক কেয়ার করতে হবে। অবশ্যই আমি একটু মামুনুর রশিদের কাছে যাচ্ছি। মামুনুর রশিদ, যে আপনারা কিন্তু স্কুল হকি কিন্তু চালু করেছেন হকি ডেভেলপমেন্টের জন্য, একেবারে রুট লেভেল থেকে অনেকগুলো স্কুল নিয়ে, সম্ভবত 100 স্কুল যদি ভুল না করে থাকি। এইটা কিন্তু হকি ডেভেলপমেন্টের জন্য কিন্তু একটা বড় কিন্তু প্রক্রিয়া কিন্তু আপনার। আমি যদি আমাদেরকে একটু বলেন। 102টার মতো টিম পার্টিসিপেট করেছে, সেখান থেকে আমরা অলরেডি ফার্স্ট রাউন্ড অনেক আগে শেষ করেছি। আমাদের সেকেন্ড রাউন্ড, ফাইনাল রাউন্ড ঢাকার মাঠে চলছে। গতকাল একটা সেমিফাইনাল ছিল, সেটা শেষ হয়েছে। আজকে আরেকটা সেমিফাইনাল আছে, তো তারপরে ফাইনাল হবে। তো আমরা এখানে এই জায়গা থেকে যাদেরকে ট্যালেন্ট পাবেন তাদেরকে নিয়ে আপনাদের কি আমাদের একটা প্রোগ্রাম আছে যে এখান থেকে আমরা প্রায় 100টার মতো ট্যালেন্টেড ছেলেকে আমরা কালেক্ট করব, তাদেরকে নার্সিং করা হবে, তাদেরকে দীর্ঘমেয়াদী একটা ট্রেনিং প্ল্যানে আনার আমাদের পরিকল্পনা আছে, যেটার জন্য অলরেডি আমাদের সবকিছুই করা আছে। তো আমরা এই প্রোগ্রামটা যদি আমরা 5 বছর কন্টিনিউ করতে পারি তাহলে আমাদের হকিতে একটা ব্যাপক সাড়া আসবে। আপনারা জানেন যে সারা দেশে যদি স্কুল লেভেল থেকে যদি প্লেয়াররা উঠে আসে তাহলে সেটার ভিত্তিটা অনেক স্ট্রং হবে। আমাদের উদ্দেশ্য সেটা। তো এটা আমরা আশা করছি যে এটা হকিতে একটা বড় একটা অবদান রাখবে। আচ্ছা, আমি এই কথা আমি একটু জনাব আলমগীর কবিরের কাছে যাচ্ছি। আলমগীর, আপনি মানে ক্লাবের সাথে যুক্ত আছেন এবং একই সাথে হচ্ছে যে আপনি মতিঝিলকে আপনার গেমলিন মুক্ত করার জন্য একটা প্রক্রিয়া মনে হয় অবলম্বন করেছিলেন আর কি, সেটা নিয়ে আমরা কথা শুনবো আপনার মুখ থেকে। তার আগে আমরা যাবো একটা ছোট্ট বিরতিতে। সুপ্রিয় দর্শক, আমরা যাবো ওরিয়েন্টাল ফুড টাইম স্পোর্টসের ছোট্ট একটা বিরতিতে। আশা করছি আমাদের সাথেই থাকবেন। সুপ্রিয় দর্শক, বিরতির পর আবারও সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ওরিয়েন্টাল ফুড টাইম স্পোর্টসের সাথে আছেন অত্যন্ত 3 জন প্রিয় মানুষ। আমি যেটা আলমগীর কবির যেটা বলছিলাম যে আসলে গেমলিন মুক্ত করতে আপনি মুখ্য ভূমিকা পালন করছেন, যেটা আমাদেরকে একটু বলেন। এটি পালন করা অবস্থায় আমাদের ক্লাব এলাকাতে আমরা দেখলাম কেন আমরা স্পোর্টস করি, আমার প্রশ্ন ছিল। এবং আমাদের দেখছি ক্লাবগুলো বাংলাদেশে গড়ে উঠেছে গেমলিং এর উপর নির্ভর করে। এবং এই গেমলিং হচ্ছে আমি মনে করি ক্লাবগুলোর ধ্বংসের মূল কারণ। কারণ অ্যাকচুয়ালি এখানে প্লেয়ার তৈরি করার উদ্দেশ্য থাকে না, এখানে মূল থাকে হলো টাকা ভাগাভাগি। এবং এটা নিয়ে অনেক সময় প্রাণ হারায়, অনেক সময় দেখা যায় টাকার ভাগাভাগি নিয়ে প্রাণ দিতে হয়। আচ্ছা, এই বিষয় থেকে আমার ক্লাব সদস্যরা আমার পাশে ছিল। 2006 সাল থেকে আমি আমার ক্লাব ম্যারিনার্স ক্লাবকে গেমলিং মুক্ত করতে পারি এবং গেমলিং মুক্ত করার পরিপ্রেক্ষিতে হয়েছে কি একটা সুষ্ঠু পরিবেশ চলে আসছে এবং উদাহরণ হয়ে গেছে বাংলাদেশের যে গেমলিং মুক্ত ক্লাব করা যায়। মতিঝিলের প্রাণ কেন্দ্রে থেকে যেখানে 13টা ক্লাব আছে, এই 13টা ক্লাবের মধ্যে একমাত্র ম্যারিনার্স ক্লাব আমার ক্লাবের সদস্যদের সহযোগিতায় আমরা গেমলিং মুক্ত করতে পেরেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন সামনে আপনাদের কি পরিকল্পনা? যে ক্লাবগুলো বর্তমান যে অবস্থা, আসলে ক্লাবগুলো কিন্তু প্লেয়ার এবং হচ্ছে যে একটা দল মেনটেন করা কিন্তু অনেক কঠিন হয়ে যায়, কিন্তু আমরা দেখছি ক্রিকেটের, ফুটবলের এবং হকির জন্য কিন্তু, কারণ খেলাধুলা কিন্তু পেশাদারিত্ব না আসলে কিন্তু ডেভেলপমেন্ট করা যাবে না। সেক্ষেত্রে আপনাদের পৃষ্ঠপোষকতা শেখা অন্যান্য বিষয়গুলো কিন্তু এখন কিন্তু অনেক সমস্যা হচ্ছে আর কি, যদি আমাদেরকে একটু ছোট্ট করে বলেন। আমি মনে করি সুষ্ঠু পরিবেশ যদি থাকে পৃষ্ঠপোষকতা কোনো বিষয় না। আচ্ছা, অসুস্থ পরিবেশ থাকলেই পৃষ্ঠপোষকতা বিষয় এবং তখনই আমাকে অনৈতিকতার সাথে আপোষ করতে হয়। মামুন এর কাছে যাব। মামুন রশিদ, যেটা হচ্ছে যে আপনি যে একসময় হকি ফেডারেশন আপনার প্রধান নির্বাচক হিসেবে দায়িত্ব পালন করেছেন। বছরে হকির দুটো ইম্পর্টেন্ট ইভেন্ট আমরা পার্টিসিপেট করব। একটা হলো এশিয়ান গেমস, যেটা সেপ্টেম্বরে, আরেকটা যেটা খুবই গুরুত্বপূর্ণ ওয়ার্ল্ড হকি লিগ ফার্স্ট রাউন্ড, দুটাই সেপ্টেম্বর মাসে, দুটাই। তো বাংলাদেশে যেহেতু আমরা একটা বড় চ্যালেঞ্জ ছিল এশিয়ান গেমস কোয়ালিফাইং রাউন্ড, এবং আমরা গত এশিয়া কাপে ওমানের কাছে হেরেছিলাম। সেটার একটা কারণ ওমানের সাথে আমরা কখনোই হারিনি, সেটা আমাদের চ্যালেঞ্জ ছিল। সেটা আমরা আল্লাহর রহমতে খুব ভালোভাবে পার হয়েছি।
তো এখন এই দুটো টার্গেট আমাদেরকে করার এবং ওয়ার্ল্ড র্যাঙ্কিং এ বাংলাদেশকে এখন আমরা 30-এ আছি, আচ্ছা সেটাকে 20-র মধ্যে নিয়ে আসার। আচ্ছা তো হয়তো 20-র মধ্যে নিয়ে আসলে আমাদের র্যাঙ্কিং বাড়বে, প্লেয়ারদের কোয়ালিটি বাড়বে, সেখানে আরো খেলার আমরা সুযোগ পাবো, টিম মানে প্লেয়াররা তাদের এক্সপোজার গুলো পাবে আরো। তো এটা আমরা আমি আরেকটি বলতে বিষয় হচ্ছে যে ফুটবল ক্রিকেটে কিন্তু পেশাদারিত্ব আছে, কিন্তু হকিতে কিন্তু এখনো কিন্তু আমাদের দেখিনি যে পেশাদারিত্ব মানে মনোভাব বা পেশাদারিত্ব নিয়ে কোনো খেলোয়াড় কিন্তু খেলতে পারছে এখন পর্যন্ত। কারণ পেশাদারিত্ব না আসলে কিন্তু আমরা ভালো ডেভেলপমেন্ট কিন্তু আমরা আশা করতে পারছি না কিন্তু মামুনুর রশিদ। স্পোর্টস ডেভেলপমেন্ট অনেকগুলো বিষয়ের মধ্যে পেশাদারিত্ব একটা ইম্পর্টেন্ট এলিমেন্ট। আপনি কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে পেশাদারিত্ব কতখানি গুরুত্বপূর্ণ সেটাও দেখতে হবে। আমরা দেখছি যে ফুটবলে পেশাদারিত্ব হয়েছে, কিন্তু ফুটবলের উন্নতিটা কত হয়েছে সেটাও দেখা উচিত। আচ্ছা আসলে পেশাদারিত্ব যে খেলাকে উন্নতি নিয়ে যাবে এটা বিষয় না, এর সাথে অনেক কিছু জড়িত, অনেক বিষয়। তার মধ্যে পেশাদারিত্ব অবশ্যই একটা ইম্পর্টেন্ট। তো আমরা হকিতে পারিনি, এর জন্য প্রচুর অর্থের প্রয়োজন। আপনি যদি 30 জন প্লেয়ার কিংবা 20 জন প্লেয়ারকে পেশাদারিত্বের কাঠামোতে নিয়ে আসেন, তাদেরকে আমাদের কিছু কমিটমেন্ট দিতে হবে। সেই কমিটমেন্ট করার জন্য আপনার যোগ্যতা, আপনার ক্যাপাবিলিটি, আপনার সেই সংস্থান আছে কিনা সেগুলো আগে এনশিওর করে তারপর পেশাদারিত্বে যাওয়া উচিত। আপনি হঠাৎ করে আমরা বলে দিলাম যে কাল থেকে তোমরা পেশাদারিত্ব, তোমরা পেশাদার প্লেয়ার, তার মানে সে জিনিসটা হাস্যকর হবে। তো অবশ্যই পেশাদার প্লেয়ারদের আপনি এখন অ্যামেচার কেউ খেলবে না, আপনি কোনো প্যারেন্টস কোনো ছেলেকেই দিবে না, বলবে না যে খেলো, হকি খেলো কিংবা, কারণ এখন আপনি দেখছেন ক্রিকেটে প্রচুর অপরচুনিটি এবং এমন সম্ভাবনা একটা সৃষ্টি হয়েছে যেখানে সবাই চায় ক্রিকেট খেলতে। তো অন্যান্য গেমস গুলোকে যদি আমরা এভাবে সুযোগ সুবিধা দিতে না পারি তাহলে কেন আসবে? আমি একটু মাহবুবুজ্জামান স্যারের কাছে যাবো। স্যার, বাংলাদেশে কিন্তু সম্প্রতি কিন্তু টি-20 বিশ্বকাপ কিন্তু শেষ হয়েছে, কিন্তু সেখানে কিন্তু আমরা হোস্ট কান্ট্রি হিসেবে ছিলাম, কিন্তু আমরা কিন্তু নিজেদেরকে কিন্তু সেভাবে কিন্তু মেলে ধরতে পারিনি আসলে। স্যার আপনি যদি একটু ছোট্ট করে বলেন আর কি। না, এই কথা তো আজই বলেছি, তবে ওইটা যাওয়ার আগে আমি হকি সম্বন্ধে একটু বলতে চাই। এখন আমি দেখছি ক্রিকেট, এই হকিটা আসলে যদি প্রপার গাইডেন্স পেত, অর্থের একটু পেত, হকিটা অনেকটা এগোবার সুযোগ আছে। আচ্ছা। আর অন্তর্দ্বন্দ্ব এটা প্রত্যেক জায়গাতেই আছে। এখন আমাদের চিন্তা করতে হবে ব্যক্তির স্বার্থ বিসর্জন দেওয়া এবং যোগ্য ব্যক্তিকে যোগ্য স্থানে বসানো, তাহলে কিন্তু সবকিছু রেজাল্ট ভালো পাওয়া যায়। আর ক্রিকেট সম্বন্ধে যেটা প্রশ্ন করলেন, এটা তো হতাশায় যেমন সবাই ভুগছে, 16 কোটি বাঙালি যখন আশা করেছিল ভুগছি। আচ্ছা, এরা কিভাবে যে কি হলো আমি কিছু বুঝতে পারলাম না। যে নেদারল্যান্ড যেখানে 39 রানে অল আউট হয়, সেই নেদারল্যান্ড দুর্দর্শ ইংল্যান্ডকেও হারালো। তো এই যে একটা মানে প্রচেষ্টা, আমরা যেন সেই প্রচেষ্টার মধ্যেই আছি কিনা আমার সন্দেহ হচ্ছে। আচ্ছা আচ্ছা, যে প্রত্যেকটা খেলা টি-20-র আগে যে 50 ওভার যে খেলাটা, ওটার মধ্যে কোনোটা জিততে পারলাম না, এখানেও কোনোটা। তার মানে আমাদের কিন্তু মানে হার দিয়ে শুরু করেছিলাম এবং হার দিয়ে কিন্তু আমরা শেষ করেছিলাম। আমরা কিন্তু অবশ্যই আমরা আশা করছি স্যার এর বাইরে হচ্ছে যে বাংলাদেশের স্পোর্টস নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করেছেন এবং হচ্ছে যে আমাদের স্পেসিফিকলি কোন দিকগুলোর দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে এই মুহূর্তে আমাদের যদি ডেভেলপমেন্টে আমাদের আশা করি। ডেভেলপমেন্ট আশা করতে হলে আমরা প্রত্যেক ডিস্ট্রিক্ট থেকে খুঁজে বার করতে হবে ট্যালেন্টগুলা, সে তাদেরকে জোগাড় করে মানে তাতে ফেডারেশন বলেন বা অন্য কোনো সংস্থা গড়ে উঠে বা ক্লাবগুলা তাদেরকে পরিচর্যা করার, তাদের সেখানে একটা আপনার যে ফিনান্সিয়াল ব্যাপার আছে সেটাও তো আমাদের সাপোর্ট পাওয়া দরকার। আমাদের মতো ছোট দেশে তো আসলে এটা সম্ভব হচ্ছে না অতটা। তো আমি একটু মামুনুর রশিদের কাছে, মামুনুর রশিদ, যে বাংলাদেশে হকির ভবিষ্যৎ নিয়ে যদি আপনি একটু বলেন যে কোন জায়গায় দেখতে চাচ্ছেন আপনি একজন সাবেক অধিনায়ক হিসেবে। আসলে যদি বাস্তব ভিত্তিতে আপনি গোল সেট করেন তাহলে আমি প্রথমে বলবো যে এশিয়ার মধ্যে আগে বাংলাদেশকে টার্গেট করতে হবে। আপনি জানেন এশিয়ার মধ্যে তো আমরা তো চ্যাম্পিয়ন হয়েছি। এটা না, এশিয়ান গেমস কোয়ালিফাইং হয়েছিল এখানে। আচ্ছা আচ্ছা। এখন আপনি জানেন যে এশিয়ার মধ্যে ওয়ার্ল্ডের 4টা টপ টিম খেলে এশিয়ার মধ্যে, আপনি ইন্ডিয়া, পাকিস্তান, কোরিয়া, মালয়েশিয়া, জাপান। তো আপনি যদি প্রথম গোল সেট করেন, আমি বলবো যে আমার টার্গেট হওয়া উচিত এশিয়ার মধ্যে 4-5-এ থাকা। আচ্ছা, যদি আপনি এশিয়ার মধ্যে 4-5 থাকেন তখনই ওয়ার্ল্ড র্যাঙ্কিং এ একটা জায়গায় পজিশনে চলে আসেন। আচ্ছা। তো আসলে কেউ যদি বলে যে এশিয়ার মধ্যে চ্যাম্পিয়ন হওয়া এই কথা, এটা একটা অবাস্তব। এটা হতে আপনার অনেক সময় লাগবে, যেটা সম্ভব না এখন এই মুহূর্তে। আপনার এখন এই মুহূর্তে গোল সেট করা উচিত যে এশিয়ার মধ্যে আমাদের 4-5-এর মধ্যে থাকার একটা গোল সেট করে যদি প্রোগ্রাম সেট করি তাহলে সেটা সম্ভব। এবং আমাদের ছেলেরা যথেষ্ট প্রতিভা এবং তাদের সেই যোগ্যতা আছে যে এই জিনিসটাকে অ্যাবেল করা। এটা একটা খুব অসাধ্য গোল এটা না, কিন্তু সেই জন্য হয়তো দরকার সবাইকে একসাথে কাজ করতে হবে। এখানে পৃষ্ঠপোষক, ফেডারেশন এবং সরকার একসাথে একটা সমন্বয় প্রোগ্রাম দরকার, না হলে এটা খাচ্ছে। ফেডারেশন একা চেষ্টা করছে,
আরেক গ্রুপ ফেডারেশনকে পুলিং করছে, কিংবা পৃষ্ঠপোষকতারা বলছে যে না আমরা টাকা দেবো না, এনএসি কিংবা সরকার থেকে কোনো আর্থিক সহায়তা নাই। আমি আপনার কাছে আসবো আলমগীর কবির, যে বাংলাদেশের যে আপনারা যে ক্লাবগুলোর বর্তমান অবস্থা নিয়ে, যে ক্লাবগুলো কিন্তু ডেভেলপমেন্ট কিন্তু আমরা দেখেছি 60 থেকে 70 দশকের যে ক্লাবগুলো যেভাবে কিন্তু এগিয়ে আসছে, যেমন পুরনো আজাদ স্পোর্টিং ক্লাব, অরিয়েন্টস ক্লাব, তারপর হচ্ছে অন্য যে ক্লাবগুলো আছে, যেভাবে খেলাধুলা সম্পৃক্ত হতো প্রত্যেকটা খেলা, পেশাদারিত্ব মনোভাব নিয়ে প্রত্যেকটা প্লেয়ারকে, কিন্তু সেভাবে কিন্তু আমরা কিন্তু এখন লক্ষ্য করছি না। কিন্তু আসলে কেন? সংগঠক কিন্তু হওয়াটা বড় কথা। একটা সংগঠক কিন্তু যুগে যুগে খুব মানে কম সময় আসে। এক একটা সংগঠনে দেখা যায় যে আমার সামনে বসা আছে মাহবুজ্জামান, আমরা ওনাকে ছোটবেলা থেকে চিনি, দেখেছি। উনি সেই তার ওরিয়েন্ট ব্রেড দিয়ে বা ওনার প্রতিষ্ঠান দিয়ে হ্যান্ডবলকে সহযোগিতা করেছে। আমার মনে আছে আজ থেকে 15-20 বছর আগে আমার এই ঘটনা মনে আছে। তো এই মাহবুব ভাই নিজে হাতে ধরে প্লেয়ার তৈরি করেছেন, হ্যান্ডবল প্লেয়ার বা অন্যান্য খেলাতে। এখন ক্লাবগুলোতে দেখা যাচ্ছে যে অসাংগঠনিক লোক এসে স্বার্থ সিদ্ধির জন্য তারা আসে, নির্দিষ্ট সময়ের জন্য আসে। অনেকটা বলা যায় যে সময়ের মানে প্রয়োজনে আসে, কিন্তু তারা ক্লাবকে কিছু দিতে পারে না, প্লেয়ার তৈরি করতে পারে না। তাদের টার্গেট থাকে কিভাবে ক্লাবের থেকে টাকা আসবে, ভাগ হবে, সেই বিষয় নিয়ে। প্লেয়ার তৈরির ক্ষেত্রে বা প্লেয়ারকে ঘটনার ক্ষেত্রে, বা ওই যে প্রসঙ্গটা আসছে যে তৃণমূল পর্যায় থেকে প্লেয়ার বের করে এনে কোচিং দিয়ে প্লেয়ার তৈরি করা, এই মনোবৃত্তি তাদের থাকে না, যার কারণে আজকে ব্যত্যয় ঘটছে। এবং যতক্ষণ পর্যন্ত ক্লাবগুলোতে ক্লাবের প্রতি, খেলার প্রতি ভালোবাসা না থাকবে, ততক্ষণ পর্যন্ত ভালো কিছু আশা করা দুরূহ ব্যাপার। আর অনৈতিকতার সাথে আপোষ করলে, যে আপোষগুলো ক্লাবগুলো করতেছে, ক্লাবগুলোর ভিতর থেকে তৈরি হচ্ছে, সেইখানে আমরা ক্লাব কেন করি? এখানে একটা রিক্রিয়েশনের জায়গা, এখানে আমরা সারাদিন কাজে ব্যস্ত থাকবো, সন্ধ্যার পরে আসবো এবং আমরা প্লেয়ার তৈরি করব, আমরা আমাদের সহকর্মীদের সাথে আড্ডা দিব, গল্প করব। পরবর্তীতে আমাদের এলাকার দায়বদ্ধতা আমাদের আছে, যেমন আমি আরামবাগ এলাকা, ফকরাপুল এলাকা, আমার এলাকার ছেলেরা কিভাবে খেলার সাথে জড়াবে। যেমন আমরা ম্যারিনার্স ক্লাব অলরেডি আমাদের একটা ক্রিকেট একাডেমি আছে। গত বছরও আমাদের টিমে 7টা ছেলে আরামবাগ এলাকা খেলছে। ফুটবল একাডেমি আছে আমাদের অলরেডি, আমাদের প্রায় 50টা ছেলে আরামবাগের ছেলেরা ফুটবল একাডেমিতে আরামবাগ বালু মাঠে খেলছে। ক্লাবগুলো যদি এই দায়বদ্ধতাটুকু নেয়, সামাজিক দায়বদ্ধতা, তাহলে অবশ্যই আপনার প্রতিটা ক্লাব ভালো করবে। আচ্ছা, আমি একটু সর্বশেষে একটু মাহবুজ্জামান স্যারের কাছে যাবো। স্যার, আসলে বাংলাদেশের একজন সফল অর্গানাইজার, সাদা মানুষ হিসেবে আমরা যাকে আপনাকে চিনে থাকি আর কি, তো সব মিলে হচ্ছে যে বাংলাদেশের স্পোর্টসের ভবিষ্যৎ নিয়ে এবং হচ্ছে যে বাংলাদেশের সার্বিক বিষয় নিয়ে যদি আপনি যদি কিছু মন্তব্য থাকে যদি একটু বলেন, সব বিষয় নিয়ে। আমার মনে হয় সার্বিক ব্যাপার নিয়ে অনেক আগেই এটা বলা হয়েছে যে ক্লাবগুলোকে আরো ঢেলে সাজাতে হবে, ফেডারেশনগুলোকেও ঢেলে সাজাতে, ফেডারেশন যেন আছে, একটা ফেডারেশন করা দরকার। আপনার বোধ হয় 40টা না 42টা ফেডারেশন হবে, তো 40টা 42টা ফেডারেশনে কেউ নাম বলতে পারবে না। তো গুটি কয়েক তারা খেলাধুলায় এই, বাকি যেন সাজিয়ে রাখা হয়েছে একটা ফেডারেশন। অতএব এই ফেডারেশনের তার কাজে এগিয়ে আসা দরকার। আগেই বলেছি, ডিস্ট্রিক্ট থেকে কালেক্ট করা দরকার। হ্যান্ডবলের প্লেয়ার প্রত্যেকটা ইভেন্টে আলাদা আলাদা ট্যালেন্ট গুলাকে কালেক্ট করা। আপনার মাঠের অভাব ঢাকা শহরে আছে, কিন্তু ডিস্ট্রিক্ট গুলোতে মাঠের খুব একটা অভাব নাই। সেই মাঠে তারা অনেক খাস ল্যান্ড আছে, যে মাঠগুলোকে সরকার ওটাকে নিয়ে ছেলেপেলেদের খেলার দিকে এগিয়ে আসতে পারে। যেমন কুস্তি ফেডারেশনে ছিলাম, তখন আমি বলেছিলাম যে আগে আমরা দেখেছি যে খুব একটা বড় জায়গা লাগে না, বাংলো ঘর বলা হতো, সেখানে সেই ঘরে বালু টালু দিয়ে রাখা হতো, ছেলেদেরকে নিয়ে কুস্তি খেলানো হতো সেখানে। তো এটা প্রস্তাব দিয়েছিলাম যে ঢাকা শহরে এখনো তো করা যায়, কই সে ফেডারেশনের কোনো, মানে আমার বলাটাই যেন বেকার হয়ে গেল। খেলাধুলার উন্নতি করতে হলে আমাদেরকে নিজেদেরকে স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসতে হবে, নিঃস্বার্থভাবে এগোতে হবে, নিজের ব্যক্তি স্বার্থটা বিসর্জন দিতে হবে, জায়গায় বসাতে হবে। এইভাবে হলে খেলার অদূর ভবিষ্যৎ। জনাব মাহবুজ্জামান, মামুনুর রশিদ এবং আলমগীর কবির, আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ আমাদেরকে ডাকার জন্য। সুপ্রিয় দর্শক, আমরা আমাদের অনুষ্ঠান একেবারে শেষ প্রান্তে, তবে যাবার আগে বলছি, অনুষ্ঠান সম্পর্কে এবং খেলাধুলা সম্পর্কে যে কোনো তথ্য এবং মতামত আপনি আমাদেরকে জানাতে পারেন। আপনি জানান আমাদেরকে, আমরা জানাবো গোটা বিশ্ববাসীকে। খেলাধুলা করুন, টাইম স্পোর্টস অনুষ্ঠান দেখুন, আর মোহনার সাথে থাকুন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি সাইফুল ইসলাম নয়ন এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।